হ্যালো আমার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সিনেস গল্পতে। গল্পটা আজকে আমি শুরু করতে চাইছি আমাদের সবার জীবনের উপর নির্মিত একটি সিনেমা সন্তানের উপরে। বাবা মা সবারই থাকে, সব ছেলেদেরকেই বাবা মারা অত্যন্ত প্রাণ দিয়ে ভালোবাসে এবং তাদের সমস্ত আবদার চায় পূরণ করতে তাদের সামর্থ্যের মধ্যে। কিন্তু কিছু কিছু বাবা মা তার ছেলে মেয়েদেরকে এতটাই বেশি ভালোবেসে ফেলে যে বাবা মায়ের প্রতি তারা কদর করতে শেখে না। চিরন্তন আবদারগুলো বাবা মারা যখন মেটাতে থাকে তখন তাদের বাবা মায়ের প্রতি একটি আশাটা অনেকটা বেড়েই যায়। এবং এই সন্তান সিনেমার গল্পটিকে যেটিতে দেখানো হয়েছে যে একটি বাবা তার নিজস্ব সন্তানের উপরেই কেস করেছে এবং কেন করেছে সেই নিয়ে এই ঘটনাটি চলতে থাকে। ছেলে বেড়া হলে বাবাকে তো শায়েস্তা করতেই হবে এবং আমাদের বাস্তবে এই রকম ঘটনা আমরা অনেকেই দেখতে পাই এবং সেই ঘটনার উপরেই এই গল্পটি নির্মিত। এই গল্পটি দেখতে দেখতে আপনার চোখের কোণায় কখন যে জল চলে আসবে সেটি আপনি বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। গল্পের প্রথমে দেখায় যে শরদিন্দু বোস নামে একটি বয়স্ক লোক কোর্টে আসে এবং সে একটি কেস করতে চায় এবং এর জন্য সে ফেমাস উকিল ইন্দ্রাণীকে হায়ার করতে চায়। কিন্তু ইন্দ্রাণী তখন অন্য একটা কেসে ব্যস্ত থাকায় সে কোর্টের বাইরে বসে থাকে এবং ইন্দ্রাণী কেস শেষ করে যখন ওনাকে বসে থাকতে দেখে তখন নিজে এসে ওনাকে যার ব্যাপারে জিজ্ঞেস করে তখন শরদিন্দুবাবু বলেন যে আমি আমার ছেলের বিরুদ্ধে কেস করতে চাই, কারণ আমার ছেলে আমায় দেখে না। তো ইন্দ্রাণী বুঝতে পারে যে এটা তো কোনো কেসের মধ্যেই আসে না। তবুও ইন্দ্রাণী বয়স্ক লোককে দেখে তার পুরো কেসটা শুনতে চাইল। সে কী মনে হলো যে একবার শুনেই দেখা যাক। তো তখন শরদিন্দুবাবু তার সেই হিস্ট্রিটা বলতে থাকে এবং বলে যে তাদের ছেলে তাদের দেখে না। সে ছোটোবেলা থেকেই তাদেরকে মানুষ করেছে এবং মানুষ করার পরে বিয়ের পরে সে আলাদা জায়গায় থাকে এবং বাবা মা আলাদা জায়গায় থাকে। মাঝে মধ্যে তো দূরের কথা, কখনো ফোন করেও খোঁজও নেয় না এবং তাদেরকে দেখতেও আসে না। তো এমন অবস্থায় একটি দুর্গাপুজোতে তাদের ছেলে তাদেরকে জানায় যে সে দুর্গাপুজোয় আসবে, কিন্তু পুজোর সময় শরীর খারাপের বাহানা দেখিয়ে আসে না। তো তারপরে সে বলে যে দশমীর দিনে আসবে। তো শরদিন্দুর স্ত্রী মালা তার ছেলে ও তার নাতির জন্যে কিছু নারকেল নাড়ু বানিয়ে রাখে যে তারা এলে তাদেরকে বিজয়ার দিন খাওয়াবে। তো এমন সময় লতা জিজ্ঞেস করছে তারা কি আসবে? তখন ধমক দিয়ে মালা বলে যে আমার ছেলে অবশ্যই আসবে, কিন্তু বিজয়ার দিনে শরীর খারাপ হয় এবং শরদিন্দু তাকে হাসপাতালে নিয়ে যেতে থাকে এবং হাসপাতালে যেতে যেতেও তার ছেলেকে ফোন করে, কিন্তু ছেলে ফোনটি ধরে না। ধরবেই বা কী করে? সে তো শুভ বিজয়ার পার্টিতে ফুর্তি করছে এবং তার বাবা বারবার ফোন করাতে সে বরঞ্চ আরও বিরক্ত হচ্ছে। শরদিন্দুর ছেলে ইন্দ্র যখন জানতে পারে যে তার মা এরকম শরীর খারাপ করেছে, সে হসপিটালে আসে এবং জানতে পারে তার মা ঠিক আছে। তারপর সে সেখান থেকে যেতে চায়, তখন শরদিন্দু বলে যে হসপিটালের বিলটা পেমেন্ট করা বাকি আছে। তখন ইন্দ্র খুব রেগে যায় যে তোমাদের যে মেডিক্লেমের টাকাটা দেওয়া হয়েছিলো তা তুমি সেখান থেকে ভরে দেওয়ার জন্য, কিন্তু তোমরা সেটা খরচা করে দিয়েছো, আমি এখন এই এক্সট্রা খরচাটা কোথা থেকে পাবো? তো এখানে শরদিন্দু খুব রাগ হলো, ইন্দ্র লাস্টে পয়সাটি পেমেন্ট করে এবং সেখান থেকে তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এখানে ইন্দ্রাণী বলে যে আপনার ছেলে আপনাকে অবহেলা করছে, এর জন্য কেস করতে চাই। তখন শরদিন্দু বলে যে আমার ছেলে আমাকে অবহেলা করেছে তার জন্য কেস করতে চাই, আমার ছেলে আমাদের কোনো কথা শোনে না তার জন্য কেস করতে চাই, আমার ছেলে আমাদেরকে ঠিকমতো দেখে না তার জন্য কেস করতে চাই। তখন ইন্দ্রাণী বলে যে আপনার ইমোশন আমি সবই বুঝতে পারছি, বাট এই আপনার ইমোশন কোর্টের কাছে কোনো দাম নেই, এগুলোর কোনো কেস হয় না। তখন শরদিন্দু বলে তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলে তারা কি ছেলের কাছে বাড়তি হয়ে যায়? সমাজের কাছে কোনো দাম নেই? তখন ইন্দ্রাণী এটা শুনে আবার ইমোশনাল হয়ে যায় এবং শরদিন্দুর গল্প আবার শুনতে শুরু করে। এরপর দেখানো হয় যে ইন্দ্র তার বাড়ি ফেরে এবং সেখানে তার মিসেসের সাথে কথা বলে। রিয়া যে বলে যে তার মায়ের শরীর কেমন আছে এবং
সে তার হাঁটুর অপারেশনে কিছু বলেছে কিনা। তখন ইন্দ্র বলে যে হ্যাঁ, হাঁটুর অপারেশনের জন্য বাবা 4 লাখ টাকার কথা বলছিল। তখন রিয়া বলে যে ওনারা মেডিক্লেমের টাকা সব খেয়ে নিয়েছে, মানে ওনারা তোমার কাছে টাকা হাতানোর চেষ্টা করছে, তুমি ভুলেও ওনাদের ফাঁদে পা দেবে না। আর এর জন্য যেন আমাদের থাইল্যান্ড ট্রিপটা নষ্ট করে দিও না মায়ের ইমোশনের চক্করে। বলছে না না, আমি কি ওইসব পাগল নাকি ওইসব করব? আমি আমাদের যেটা ট্রিপ প্ল্যান করে রেখেছি সেটা অবশ্যই করব, সেসব নিয়ে আমি নষ্ট করব না। এই বলে তারা ভালো না হলেও তার কিন্তু পাড়া প্রতিবেশী এবং রিলেটিভদের সঙ্গে সম্পর্ক ভালো আছে, তাই তারা সবাই দেখতে আসে। এবং এতে দেখায় স্বর্ণেন্দুর ভাইপো তার সাথে কথা বলছে এবং তাদের ফ্যামিলি গ্রুপে আপডেট দিচ্ছে যে তার কাকিমা বাড়িতে চলে এসছে। এবং সেখানে বলে যে কাকু তুমি কেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপতে কোনো কিছু রিপ্লাই করো না। তখন স্বর্ণেন্দু বলে যে আমার এসব ভার্চুয়াল কিছু পছন্দ না, আমার যখন কথা বলতে ইচ্ছা হয় তখন আমি সবসময় চোখে চোখ রেখে কথা বলি, এরকম ভার্চুয়াল কথা বলাতে আমি একদমই পছন্দ করি না বলে তখন ঈশান জানায় যে আমার না এরকম বাড়ি থেকে দূরে যেতে ইচ্ছা করছে না, ইউএসএতে জব লেগেছে, বাবা মা আমাকে পাঠাতে চাইছে, কিন্তু আমি তোমার মতো হতে চাই এখানে থেকে। তখন স্বর্ণেন্দু বলে যে দেখো, আমি তোমাদের হিসাবে একটা সাকসেসফুল পারসন নয়, সাকসেসফুল পারসন হতে গেলে তোমাকে ভালো ইনকাম করতে হবে এবং ভালো রোজগার করলে তবেই তুমি এখানে টিকে থাকতে পারবে, ঠিক আছে? আর কে বলেছে যে দূরত্ব বাড়লেই সম্পর্ক নষ্ট হয়ে যায়? তোমার দাদা দূরত্বের জন্য নষ্ট হয়নি, তোমার দাদা নিজের ইচ্ছেই পাল্টে গেছে এবং সে তার বাবা মার সাথে সম্পর্ক খারাপ করেছে, এটাতে দূরত্ব কোনো রকম বাধা হয়ে দাঁড়ায়নি। এই বলে পরের সিনে দেখানো হয় যে স্বর্ণেন্দু সে জানে যে তার ছেলে হয়তো টাকা জোগান দিতে পারবে না, তাই সে প্রত্যেকটা ব্যাংকে লোনের জন্যে চেষ্টা করতে থাকে এবং লোন না পাওয়ায় সে লাস্টে তার ডিগ্রিকে কাজে লাগিয়ে একটি দোকানে কাজ করতে থাকে এবং রেগুলার বাসে ট্রামে যাওয়াতে তার শরীরও খারাপ হয়ে ওঠে। এমন সময় দেখানো হয় যে সে যখন খুব অসুস্থ বোধ করছিল তখন সে বাড়িতে বসে আছে এবং যখন এই ব্যাপারটি চারিদিকে জানা পরিচিত হয় তখন তার ছেলের মান সম্মান নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ছেলে এসে তাকে বারণ করে এবং তার কাজটা তাকে বন্ধ করে দিতে বলে। তো এমন সময় দেখানো হয় যে শীর্ষেন্দুর হচ্ছে স্কুল ফ্রেন্ডের একটি রিউনিয়নের অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখানে তাদের সবার দেখা করতে যাওয়া দরকার ছিল। কিন্তু এমন সময় তার ছেলে হঠাৎ করে তাদের বাড়িতে আসে এবং বলে যে তার মিসেস রিয়া চাবিটা আনতে ভুলে গিয়েছে, নিয়ে যেতে ভুলে গিয়েছে, যে তুমি একটু চাবিটা দিয়ে এসো, যে এসে বাড়ি যেন বাড়ি ফিরলে গেটের বাইরে না দাঁড়িয়ে থাকে। তো সে কিছু ছেলের মুখের উপর না বলতে পেরে তার কলেজের রিউনিয়ন ফ্রেন্ডে যেতে পারে না রিউনিয়ন প্রোগ্রামে এবং ছেলের দেওয়া চাবি নিয়ে ট্যাক্সির ভাড়া পর্যন্ত না দেওয়াতে সে বাসে করে তাদের ফ্ল্যাটের সামনে গিয়ে ফ্ল্যাট খুলে ভিতরে বসে থাকে এবং এমন সময় দেখানো হয় যে তাদের বাড়িতে ধোবি এসে তাদের যে জানলার পর্দাগুলো ছিল সেগুলো দিয়ে গেছিলো এবং বলে গেছিলো যে ওগুলো লাগিয়ে দিতে বলেছে ম্যাডাম। তো স্বর্ণেন্দু ওখানে বসে বসে সেগুলো লাগাবার চেষ্টা করেছিল সোফায় উঠে এবং রিয়া লাস্টে আসে বিকেল গড়িয়ে সন্ধেবেলার দিকে এবং দেখে যে পর্দাগুলো লাগায়নি এবং শেষমেশ সে স্বর্ণেন্দুকে অপমান করে এবং বলে যে আপনি একটা পর্দাও লাগাতে পারেননি, ঠিক আছে ছেড়ে দিন, আমি এটা লাগিয়ে নেব বলে তাকে বাড়ি চলে যেতে বলে, একটা কাপ জলেরও অফার করে না। সেখান থেকে সে খুব রাগমাগে বাড়ি যায় এবং রেগে মালাকে জানায় যে তাদের ছেলেরা তাদের যাবে এবং রেখে গিয়ে সন্ধ্যেবেলা নিয়ে যাবে। তো ছেলে যথারীতি তাদের নাতিকে নিয়ে আসে এবং রাখে এবং দাদু নাতি এবং ঠাকুমা মিলে খুব আনন্দ করে সারাদিন। বলে যে তাদের অফিসে একটা বড় ডিল হচ্ছে এবং তার বন্ধু সে যে এমএলএ ওই জায়গাটার সে যদি পারমিশন দেয় তাহলে ওই অফিসের জায়গাটা তারা পেয়ে যাবে এবং তার একটা বড় প্রমোশন হয়ে যাবে অফিসে এটা দেখাতে পারলে কাজটা। কিন্তু স্বর্ণেন্দু বলে যে আমি আজ পর্যন্ত জীবনে কারো কখনো হেল্প নিইনি, তাই হেল্প নিয়ে আমি কাউকে কোনো দিন উপরে উঠতে দিতে পারি না, তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমি নিজে ঠিক পাবে। তো এই বলে সে সেখান দিয়ে বেরিয়ে যায় এবং ইন্দ্র তার বাবা বলে খুব রেগে যায় যে একটা এরপর দেখানো হয় যে স্বর্ণেন্দুর স্ত্রী এই প্রচণ্ড পায়ের ব্যথাতে হসপিটালাইজ হয় এবং সেখানে তারা পায়ের সার্জারিটা করতে যাবে, নাহলে সে চলতে পারবে না। তো স্বর্ণেন্দু যেভাবে হোক টাকা বন্ধুবান্ধবের কাছে জোগাড় করে তার স্ত্রীর অপারেশনটা করায় এবং ছেলের কাছে টাকা চাইলে ফোন ধরে না। তো
তো এরপরে সে জানতে পারে যে তার ছেলে থাইল্যান্ড ঘুরতে গিয়েছে। যখন অপারেশন সাকসেসফুল এবং তার বন্ধুরা তাকে জানায়, তার ছেলের কাছে গিয়ে একটাই কোশ্চেন করে যে তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও কেন তুমি আমাকে টাকা দিলে না তোমার মায়ের সার্জারি করার জন্যে। তখন এই কথাতে ইন্দ্র খুব বিরক্ত হয় এবং বলে যে মায়ের অপারেশনটা অতটাও জরুরি ছিল না, কিছু ওষুধ খেলেও চলতো। তখন শরণেন্দু বলে যে তোমার মায়ের অপারেশনটা না হলে সে কিন্তু চলতে পারতো না। তখন সে বলে যে মা কি পিটি ঊষা, যে তার হাঁটা চলাতে কিছু ফারাক পড়ে যাবে, না হাঁটতে পারে না হাঁটতে পারে। তার এই ছেলের আচরণ দেখে সে খুব বিরক্ত হয় এবং সে বলে যে তোমরা আমার কাছে এসছোই তো টাকার জন্যে, কারণ তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও তুমি আমার কাছে বারবার আসছো। সে তখন ভাবছে যে সে ছেলে একবারও জিজ্ঞেস করলো না যে স্বর্ণেন্দু টাকাটা পেলো কোথা থেকে, তার কাছে তো টাকা ছিল না। না জিজ্ঞেস করে উল্টো তাকে অপমান করে এবং সে ছেলের এই অপব্যবহার দেখে আরও বিরক্ত হয় এবং বিরক্ত হয়ে বাড়ি যায় এবং সে তখন কোর্টের দ্বারস্থ হয় ছেলের এই আচরণের বিরুদ্ধে কেস করার জন্যে। এবং এরপর ইন্দ্রাণী স্বর্ণেন্দুর এইসব গল্প শোনার পরে খুব রেগে যায় এবং রেগে গিয়ে এবং স্বর্ণেন্দুকে বলে যে ঠিক আছে আমি কেসটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু এই কেসটা করলে আপনি কিন্তু বড্ড একা হয়ে পড়বেন। তখন স্বর্ণেন্দু বলে যে ছেলের এরকম অপব্যবহারের প্রতি যদি কেস করলে একা হয়ে যায় তাহলে আমি একাই হব, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম ছেলেদেরকে শিক্ষা দেওয়াটা খুবই দরকার বলে সে কেসটি করে। এবং দেখায় যে এই কেস পরের দিনে ইন্দ্র তার অফিসেতে একটি প্রমোশন লেটার পায়, কারণ যেই জায়গাটির জন্যে সে গেছিলো সেটি তার শ্বশুর তাকে করিয়ে দিয়েছে এবং সেটি হওয়ার জন্য সে অফিসে একটি বড় প্রমোশন পায়। এবং প্রমোশন লেটারের সাথে সাথেই কোর্টের এই কেসের চিঠিটাও পায় যেখানে তার বাবা তার বিরুদ্ধে কেস করেছে না দেখার জন্যে। এবং সেটা হয়ে সে তার মায়ের কাছে যায় এবং জিজ্ঞেস করেছে তার বাবা কেন এরকম কেস করেছে, এবং সে তার বাবাকে জিজ্ঞেস করে যে এরকম কেস করার কারণটা কী। বাবা তখন বলে যে তুমি আমাদের দেখো না, তাই জন্যই তাদের কেস করা, তোমাদের কাছে আমরা কিছু চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম একটু সময়, সেটুকু তোমরা আমাকে দিতে পারোনি। এরপরে দেখানো হয় যে কেস শুরু হয় এবং ইন্দ্রাণী তার পক্ষে লড়া শুরু করে এবং এদিকে ইন্দ্র শ্বশুর তার জন্য একটি উকিলকে ঠিক করে দেয় এবং কেসের প্রথম দিনেই উকিলটি বলে যে তার বাবা মা তার কাছে শুধু টাকার জন্য এই কেসটি করেছে, আর কিছুর জন্য করেনি। তো ইন্দ্রাণী এতে খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে যে বাবা মায়ের বয়স হয়ে গেলে তারা টাকা নিয়ে কী করবে, তারা তাদের ছেলেকে ফিরে যেতে চায়, এটির জন্যই কেস। তো এখানে পরের দিনে যখন আবার দেখানো হয় যে ইন্দ্র তার শ্বশুরের ঠিক করে দেয় উকিলের সাথে মদ্যপান করছিল, সেই সময় তার মা তাকে বারবার ফোন করছিল, সেই ফোনে সে বিরক্ত হয়ে যাচ্ছিল। তখন উকিলটি বলে যে এই সময় মায়ের ফোন কাটতে নেই, মায়ের ফোনকে ধরে নাও, কারণ মাই হচ্ছে একমাত্র তোমার এখানে বড় অস্ত্র। মাই হচ্ছে ছেলেদেরকে কখনো সাপোর্ট না করে থাকতে পারে না। এবং সে তার উকিলের দেওয়া কথা শুনে মাকে ইমোশনালি ভালোবাসার অ্যাক্টিং করে এবং মাকে তার পক্ষে নিয়ে নেয়। পরের দিন যখন দেখে যে কোর্টেতে মায়া তার ছেলের পক্ষ হয়ে সাক্ষী দিতে এসছে এবং বাবাকে যা যা অপবাদ দিচ্ছে এবং মায়া সেগুলোকে সাপোর্ট করছে, ইন্দ্র খুব আঘাত পায় এবং ইন্দ্রকে পরের কোর্ট থেকে বেরোনোর সময় একটি মেয়ে এসে মুখে কালি দেয়, যে বলে যে বানায়, যেখানে সে বলে যে তাদের ইনকাম এতটা নয় যে তারা তাদের বাবা মাকে বিলাসবহুল জীবনযাপন করতে সাহায্য করতে পারে, কারণ তাদের ছোটো ছেলের স্কুলের খরচা, তাদের বাড়ির ইএমআই এত পড়ে যায় যে তারা সব কিছু পেরে উঠতে পারছে না। এদিকে তার বাবা মা টর্চার করছে তাদেরকে টাকা পয়সার জন্য। এই ভিডিওটি লঞ্চ হওয়ার পরে সমস্ত সমাজ তার স্বর্ণেন্দুর উপরে ক্ষিপ্ত হয়ে যায়। এদিকে মায়াও তার ছেলের ভালোবাসার প্রতি অন্ধ হয়ে তার স্বামীকে সাপোর্ট করছে না। কিন্তু সন্ধ্যেবেলায় সে যখন বাড়ি ফিরে এসে দেখে যে স্বর্ণেন্দু তখনও বাড়িতে আসেনি, তখন সে খুব চিন্তিত হয়ে যায় এবং সে তার ছেলের কাছে জানতে চেষ্টা করে যে তারা কেন এরকম মিথ্যা কথাটি বললো কোর্টে। তো যে স্বর্ণেন্দু তাদেরকে টাকার জন্যে প্রেশার দিচ্ছে করার জন্য, তুমি যেটা করেছো সেটা ঠিক করেছো। রাত্রেবেলা স্বর্ণেন্দু বলে যে না, তোমরা যখন কষ্ট পাচ্ছ তো আমি কোর্টে গিয়ে কেসটা তুলে নেব। তো এমন সময় সকালে যখন কোর্টে যায়, গিয়ে দেখে স্বর্ণেন্দু কেসটা তোলার কথা বলছে ইন্দ্রাণীকে। তো মায়া এসে তখন বলছে না, আমি তোমাদের সাপোর্টে বসবো। ছেলে যখন বুঝতে পারে যে মা তাকে সাপোর্ট করবে না, মায়া বলে যে তার ছেলে যেগুলো বলছে সবই মিথ্যে কথা, তার স্বামী তাকে কোনোভাবেই কোনো টাকার জন্যে
প্রেশার করে না এবং তাদের বিয়ের সময় যে তারা বলছে যে টাকা খরচা করেছে সেগুলো তার স্বামী তার প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে দিয়েছে। এবং সে আরও বলে যে তার ছেলে যখন পড়াশোনা করছিল তো শচীন্দ্র তখন তার প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে তাকে বিদেশে পড়তে পাঠায় 30 লাখ টাকা, কিন্তু সে তবুও স্টুডেন্ট লোন করে এবং সেখানে স্টুডেন্ট লোনের টাকায় পড়াশোনা করে আর বাবা দেওয়া 30 লাখ টাকা সে সেখানে ফুটিয়ে দেয়। তো এরপরে সে তার বাবা মার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আলাদা গিয়ে থাকে এবং কোর্টে সেই সমস্ত কথা বললে সবাই বুঝতে পারে যেখানে ইন্দ্ররই সবচেয়ে বেশি ভুল ছিল। পরের দিন রাত্রে যখন দেখানো হয় যে রাত্রে শুয়ে আছে মায়া, তখন হঠাৎ স্বপ্নে দেখে তার ছেলেকে এবং সে উঠে শীর্ষেন্দুকে বলে যে ছেলে যদি কখনো ফিরে আসে তারা যেন তাকে মাফ করে দেয়, সে তার ছেলেকে কোনোরকম কিছু কথা না বলে। তো এরম বলতেই সকালবেলা দেখানো হয় যে কোর্টেতে ইন্দ্রাণী, শীর্ষেন্দু এবং মায়া দুজনে কেউ এসে উপস্থিত হয়নি। এমন সময় কোর্ট থেকে যখন তারিখটাকে বাতিল করে দেওয়ার কথা চলছে তখনই দেখায় শীর্ষেন্দু আসে এবং বলে যে আমি এই কেসের রেজাল্ট কিছু চাই না, শুধু আমার বাবুকে একবার আমাকে বাড়িতে যেতে বলুন, কারণ ও তো আমাদের কথা শোনে না, আপনার কথা যদি একটু শোনে। তো বাবু যখন বাড়িতে গিয়ে দেখে যে তার মা মারা গিয়েছে এবং তখন প্রথমবারের জন্যে তার চোখে জল আসে এবং সে তার মাকে জড়িয়ে ধরে বলে যে তাকে খুব মিস করছে। তো এরপরে দেখানো হয় যে মায়ের দাহ সারার পরে ইন্দ্রাণী এসে বলে যে কোর্টে কেসটা শীর্ষেন্দুবাবু আপনি জিতে গেছেন এবং আপনার জন্য এই ধারাতে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে বয়স্ক বাবা মাকে দেখার জন্য কিছু নতুন নিয়ম তৈরি হয়েছে। এবার ইন্দ্রাণী চলে যাওয়ার পরে দেখানো ক্ষমা চায় এবং সেখানে মায়ার কথা অনুযায়ী ইন্দ্রকে শীর্ষেন্দু ক্ষমা করে দেয় এবং তারা সবাই একসাথে থাকতে শুরু করে। এখান থেকে বোঝানো হয় টু ইকুয়াল আমাদের শিখতে হবে। গল্পের মাধ্যমে আমাদেরকে এটাই বোঝানো হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।